আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদের ছুটির পর ঢাকার সড়কে বাড়ছে যানবাহন, ফিরছেন কর্মজীবীরা। ফ্যাসিবাদী অবক্ষয় 3 মাসে দূর করা সম্ভব নয় বলেন মাহফি আমিন। দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর তাগিদ প্রতিমন্ত্রীর। ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলায় জামাতে ইসলামীর তীব্র নিন্দা। মে মাসে রেকর্ড লেনদেন, নগদের ইতিহাসে সর্বোচ্চ 44,639 কোটি টাকা আদান প্রদান। সিরিক দ্বীপে মার্কিন হামলার জবাব, 1 ঘন্টার মধ্যে আইআরজিসির পাল্টা আঘাত। বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক 8 থেকে 11 জুন। নথিবিহীন বাংলাদেশি ফেরত পাঠানো সহ সীমান্ত ইস্যুতে আলোচনা। আলজেরিয়ার দলে জিদানের ছেলে লুকা 1 ওভারে 6 ছক্কার ক্লাবের নেপালি ব্যাটার ভুটেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকা ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। অফিস আদালত খোলায় সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। তবে নগর জীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিবহন সংশ্লিষ্টদের মতে ঢাকার আগের চেনা ব্যস্ত রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে। সোমবার 1 জুন সকালে ফার্মগেট, মহাখালী ও বাড্ডা এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় ঈদের ছুটির সময়কার নির্জনতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে অফিসগামী মানুষের আনাগোনাও দেখা গেছে। তবে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যাত্রী ও পথচারীর সংখ্যা এখনও কম। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে দেশবাসী এই কঠিন বাস্তবতা অনুধাবন করে। দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত মানুষ এবারের ঈদে উপলব্ধি করেছে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনগণের সেবায় দায়িত্বশীল একটি কাঠামো। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের যে ধারাবাহিকতা, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করেছি দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগতাড়িত অংশগ্রহণ, ভালোবাসা এবং শ্রদ্ধাই দেশব্যাপী বিএনপির এই রাজনৈতিক কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করেছে। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্র পরিচালনাকারী দলটির প্রতিষ্ঠাতা এবং কালজয়ী রাষ্ট্রনায়কের শাহাদাত বার্ষিকী রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে। কিন্তু এটিই ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের হৃদয়ের টানি বিএনপি সরকারের সবচেয়ে বড় শক্তি। প্রশাসনিক নির্দেশনা নয়, বরং শ্রদ্ধা অর্জিত হচ্ছে ভালোবাসার মাধ্যমে। ক্ষমতার বলে নয়, বরং জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটি বিএনপির রাজনীতি। আমরা অতীতে দেখেছি বিভিন্ন দিবস উদযাপনের নামে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাঠামোকে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত রাখা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে স্থানীয় উৎপাদন বাড়ানো জরুরি। আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি মনে করেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় ধারণ করে প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশকে আইবিতে বিশ্ব দুগ্ধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। চাহিদা অনুযায়ী এখনো আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। এই জায়গাটি যাতে আমাদের আমদানি না করতে হয়, সেই জন্য দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই পরিধি কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। একই সঙ্গে আন্দোলনকারী গ্রাহকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দলটি। সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার অত্যন্ত নিন্দনীয়।
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ সদ্য শেষ হওয়া মে মাসে নিজেদের লেনদেনের ইতিহাস নতুন করে লিখেছে। মাসিক ভিত্তিতে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে একাধিকবার একদিনে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে। অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাতেও এসেছে নতুন মাইলফলক। মে মাসে নগদের মোট লেনদেন দাঁড়িয়েছে ৪৪,৬৩৯ কোটি টাকা। এর আগে এক মাসে সর্বোচ্চ লেনদেন ছিল চলতি বছরের মার্চে ৪১,৪৬৯ কোটি টাকা। জানুয়ারিতেও লেনদেন হয়েছিল ৪০,৩০১ কোটি টাকা। অর্থাৎ গত ৬ মাসে অন্তত ৪ মাসে আগের রেকর্ড ভেঙেছে নগদ। ঈদুল আজহার সপ্তাহে দিনে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে অন্তত দুইবার, ২৪ মে ২,১৬২ কোটি টাকা এবং ২৬ মে ২,১৭৭ কোটি টাকা। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার মাত্র ১ ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত এনেছে ইরানের অভিজাত প্রতিরক্ষা শাখা আইআরজিসি। সোমবার এক লিখিত বিবৃতিতে আইআরজিসি জানায়, মার্কিন হামলার উৎসস্থলকে লক্ষ্য করেই তাদের প্রতিশোধমূলক অভিযান পরিচালিত হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে ইরাক ভিত্তিক কোনো শিয়া সশস্ত্র গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে। পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাত শেষে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনও কার্যকর রয়েছে। এই বিরতির মধ্যেই গত সপ্তাহে নতুন করে উত্তেজনা দেখা দেয়। হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে ইরান ড্রোন নিক্ষেপ করলে যুক্তরাষ্ট্র বন্দর আব্বাসের একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে বোমা বর্ষণ করে। তার জবাবে ২৮ মে কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় আইআরজিসি। ৩ দিনের মাথায় একই ঘাঁটিতে আবারও হামলা হয়। গতকাল সিরিক দ্বীপের পাশাপাশি পারস্য উপসাগরের গরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেও বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এমন সময় এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গ থেকে অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনী বিজিবি। আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৩ দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটাই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম ডিজি পর্যায়ের বৈঠক। বৈঠকে সীমান্তে কাঁটাতার স্থাপন, অনুপ্রবেশ রোধ, পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য রাজ্যে বসবাসরত নথিবিহীন বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর এবং বিএসএফ সদস্যদের উপর হামলার অভিযোগ এসব বিষয়ে আলোচনায় আসতে পারে। একই সঙ্গে সীমান্ত অপরাধ দমন ও দুই বাহিনীর সহযোগিতার জোরদার নিয়েও কথা হবে। ভারত বর্তমানে বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফ এর কাছে জমি হস্তান্তর করেছে। অনুপ্রবেশকারীদের আটক করে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় নথিবিহীন ব্যক্তিদের রাখার জন্য হোল্ডিং সেন্টারও খোলা হয়েছে। আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী আলজেরিয়ার ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ ভ্লাদিমির পেতকোভিচ। দলের সবচেয়ে বড় চমক ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। গোলকিপার হিসেবে তার অন্তর্ভুক্তি আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গত এপ্রিলে গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়াল ভেঙে যাওয়ার পরও তাকে দলে রাখা হয়েছে। গত অক্টোবরে অভিষেকের পর ২৮ বছর বয়সী এই গোলকিপার এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন। দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ উইঙ্গার রিয়াদ মাহরেজ। তার সঙ্গে অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন আলজেরিয়ার রেকর্ড ম্যাচ খেলা ডিফেন্ডার আইসা মান্দি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার নাবিল বেনতালেব। ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে আলজেরিয়া। এবার ক্রিকেটের খবর। আন্তর্জাতিক টি-20তে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি এবার গড়লেন নেপালের কুশাল ভুরটেল। চীনের বিপক্ষে টানা ৬টি ছক্কা মেরে তিনি যোগ দিলেন সেই বিশেষ ক্লাবে, যেখানে আছেন যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, দীপেন্দ্র সিং আইরি, দারিউস ভিজে ও মানান বাশির। ২০০৭ সালে প্রথম টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ৬ ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই কীর্তি করেন কিয়েরন পোলার্ড। এরপর ২০২৪ সালে নেপালের দীপেন্দ্র সিং আইরি ও সামোয়ার দারিউস ভিজে এই তালিকায় নাম লেখান। ২০০৭ সালে প্রথম টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ৬ ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই কীর্তি করেন কিয়েরন পোলার্ড। এরপর ২০২৪ সালে নেপালের দীপেন্দ্র সিং আইরি ও সামোয়ার দারিউস ভিজে এই তালিকায় নাম লেখান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।